আমরা শুরু করছি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হচ্ছে একটা ফাঁপা কাচের গোলকের অংশ যার ভেতরের দিক বা বাইরের দিকে পারদের প্রলেপ দেওয়া আছে। আমরা এখানে যে দর্পণটা আঁকছি তার বাইরের দিকে পারদের প্রলেপ দেওয়া আছে, অর্থাৎ ভেতরের দিক থেকে, মানে এই সাইড থেকে আলো আসলে পরে সেই আলোটা প্রতিফলিত হবে। তো এই ধরনের দর্পণকে বলা হবে অবতল দর্পণ। এটা হচ্ছে অবতল দর্পণ। আবার ঠিক উল্টো ভাবে এরকম একটা দর্পণ হতে পারে যার ভেতরের দিক পারদের প্রলেপ দেওয়া আছে, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে যে যদি আলো এই ধার থেকে আসে তবে আলো প্রতিফলিত হয়ে কোনো একটা দিকে চলে যাবে। তবে এই ধরনের দর্পণকে বলা হবে উত্তল দর্পণ। এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে গোলীয় দর্পণ পেলাম দু ধরনের, একটা অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এই অবতল দর্পণ এবং উত্তল দর্পণ দুটো ভিন্ন গোলকের অংশ। তো আমরা এই গোলীয় দর্পণের বিভিন্ন যে টার্মগুলো আছে সেগুলো সংক্রান্ত সেগুলো একটু জেনে নেব। প্রথমে আমরা দেখব যে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি? আমরা একটু আগেই আলোচনা করলাম যে গোলীয় দর্পণ হচ্ছে একটি গোলকের অংশ। তাহলে এটা একটা অবতল দর্পণ আমরা এখানে দেখিয়েছি। এই অবতল দর্পণ একটা গোলকের অংশ। এই গোলকটা এরকম হতে পারে, আমরা ডট ডট লাইন দিয়ে এই গোলকটাকে আমরা এখানে দেখাচ্ছি। এই যে গোলকটা, এই গোলকের যেটা কেন্দ্র সেটাকে বলা হবে এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। আর এই গোলকের যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আমরা সি দিয়ে প্রকাশ করলাম। আর এর যেটা ব্যাসার্ধ সেটাকে আমরা আর দিয়ে বলবো। এটা ব্যাসার্ধ হতে পারে, এটা ব্যাসার্ধ হতে পারে। তো এটা এইটুকুকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। এবার গোলীয় দর্পণটা কত দূর অবধি বিস্তৃত? আমরা গোলীয় দর্পণ বলেছি কি একটা গোলকের একটা অংশ, একটা কাচের গোলকের একটা ফাঁপা গোলকের অংশ, তার মধ্যে পারদের প্রলেপ দেওয়া আছে। তার মানে দর্পণটা এখান থেকে এই অবধি বিস্তৃত। এই যে গোলীয় দর্পণের যে বক্রতল তার যেটা মধ্যবিন্দু সেটাকে বলা হয় মেরু। এই মেরু বা পোল সেটাকে আমরা পি চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এটা হচ্ছে কি গোলীয় দর্পণের মেরু। এই মেরু থেকে বক্রতা কেন্দ্র যে দূরত্ব সেটাকে বলা হয় তার বক্রতা ব্যাসার্ধ। এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে আমরা কি কি জিনিস দেখলাম? প্রথমে দেখলাম বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, মেরু, এই টার্মগুলো আমাদের জানা দরকার। এবারে আমরা দেখব যে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলা হবে? এই যে মেরু এবং এই যে বক্রতা কেন্দ্র, এইদের সংযোগকারী যে রেখাটা সেই রেখাটাকে বলা হবে গোলীয় দর্পণের প্রধান অক্ষ। এবারে উন্মেষ, এই যে আমাদের যে গোলীয় দর্পণটা দেখেছি এটা এখান থেকে এই অবধি বিস্তৃত। এই যে গোলীয় দর্পণটা এটা বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হবে দর্পণের উন্মেষ। তাহলে এই যে কোণটা পেলাম এই কোণটা হচ্ছে দর্পণের উন্মেষ। উন্মেষকে আরেকভাবে বলা যায়, খেয়াল করে দেখো এই যে গোলীয় তলটা, এই গোলীয় তলটা আসলে একটা এরকম ধরনের একটা বৃত্তের মতন একটা অংশ। আমরা এটাকে যদি একটু অন্যভাবে ছবিটাকে আঁকি, দেখলে এটাকে এরকম টাইপের সামনের দিকটা একটা বৃত্তের মতো, একটা কড়াইয়ের মতন একটা। এই যে সামনের দিকটা যে বৃত্ত, এর যেটা ব্যাস সেটাকেও উন্মেষ দিয়ে প্রকাশ করা যেতে পারে। তাহলে উন্মেষকে আমরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছি সেটা দিয়েও প্রকাশ করতে পারি, আর উন্মেষকে আমরা এটা যে ব্যাস সেটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। দুভাবেই আমরা উন্মেষটাকে প্রকাশ করতে পারি। এবারে আমরা দেখছি যে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। এই দর্পণের মুখ্য ফোকাস জিনিসটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মুখ্য ফোকাস কাকে বলা হবে? সেটা আমাদের উত্তল এবং অবতল দুটো দর্পণের জন্য। এই যে সংখ্যাগুলো আমরা বললাম সবই উত্তল এবং অবতল, সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা মুখ্য ফোকাসটাকে আলাদা করে দেখবো। মুখ্য ফোকাস কাকে বলা হচ্ছে? মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস, মুখ্য ফোকাসটা কি? সেটা হচ্ছে এই একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের আমরা একটা কেন্দ্র আঁকলাম। কেন্দ্র, এটা হচ্ছে তার মেরু। এদের যে সংযোগ রেখা সেটা হচ্ছে প্রধান অক্ষ। একগুচ্ছ সমান্তরাল রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে পড়ে, তার মানে কি রশ্মিগুলো নিজেরা সমান্তরাল এবং তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে দর্পণের উপর আপতিত হলো। তাহলে আপতিত হলে কি হবে? এবার রশ্মিগুলো দর্পণ দ্বারা প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার পরে দেখা যাবে যে তারা প্রধান অক্ষের উপর একটা বিন্দু দিয়ে যাচ্ছে বা প্রধান অক্ষকে একটা বিন্দুতে তারা ছেদ করছে। এই যে প্রধান অক্ষকে এই বিন্দুতে এই প্রতিফলিত রশ্মিগুলো প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটিকে বলা হচ্ছে তার মুখ্য ফোকাস এফ। আমরা বর্গত এফ দিয়ে চিহ্নিত করছি। ঠিক একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে ছবিটা হবে এরকম ধরনের। এই একটা আমরা উত্তল দর্পণকে এখানে আঁকছি,
এটা হচ্ছে আমাদের সেই উত্তল দর্পণ, এটা হচ্ছে সেই দর্পণের বক্রতা কেন্দ্র, এরকম জায়গাতে মেরু রয়েছে, এটা বক্রতা কেন্দ্র সি। এই আমাদের প্রধান অক্ষ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কতগুলো রশ্মি এসে পড়ছে, তাহলে রশ্মিগুলো নিজেরা সমান্তরাল এবং তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এসে পড়লে পরে দেখা যাবে যে এই রশ্মিগুলো এমন ভাবে প্রতিফলিত হচ্ছে মনে হচ্ছে যেন তারা প্রধান অক্ষ থেকে একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে। তার মানে এই রশ্মিগুলো, এই রশ্মিটা এখানে এসে প্রতিফলিত হয়ে এইদিকে চলে যাচ্ছে, তার মানে এদেরকে বর্ধিত করলে পরে মনে হচ্ছে যেন রশ্মিটা এই বিন্দু থেকে নির্গত হচ্ছে রশ্মিগুলি, তখন এটাকে বলা হবে মুখ্য ফোকাস। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে এটা মুখ্য ফোকাস, অবতল দর্পণের এটা অবতল দর্পণ, তার জন্য মুখ্য ফোকাস এটা, আর উত্তল দর্পণের জন্য মুখ্য ফোকাস এটা। এবারে এই মেরু থেকে ফোকাসের যেটা দূরত্ব সেটাকে বলা হবে ফোকাস দূরত্ব, তার মানে এখানে পিএফ সেটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর এই উত্তল দর্পণের ক্ষেত্রেও পিএফ সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। যখনই আমরা মুখ্য ফোকাস চলে আসলাম ঠিক একই সঙ্গে মনে হবে মুখ্য কথাটা যখন এলো তখন গৌণ নিশ্চয়ই কিছু থাকতে পারে, তো আমরা গৌণ ফোকাসটাকে সেটা একটু দেখবো। গৌণ ফোকাসটা হচ্ছে এরকম, এই যে আমরা অবতল দর্পণটা পেলাম, অবতল দর্পণের ক্ষেত্রে এটা আমাদের প্রধান অক্ষ, এই ক্ষেত্রে ধরলাম রশ্মিগুলো নিজেরা সমান্তরাল কিন্তু তারা তির্যক ভাবে এসে পড়ছে। কিভাবে এসে পড়ছে? রশ্মিগুলো সমান্তরাল কিন্তু তারা রশ্মিগুলো নিজেরা সমান্তরাল কিন্তু তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, অর্থাৎ তির্যক ভাবে এসে পড়ছে। তখন দেখা যাবে কি যে রশ্মিগুলো এই মুখ্য ফোকাসের নিচে বা উপরে কোনো বিন্দু থেকে মিলিত হচ্ছে। এখানে যদি মুখ্য ফোকাস হয় তাহলে হয়তো দেখা যাবে যে এরকম একটা জায়গাতে রশ্মিগুলো মিলিত হচ্ছে, তাহলে এই বিন্দুটাকে বলা হবে তার গৌণ ফোকাস। তাহলে এই গৌণ ফোকাস বিন্দুগুলো অসংখ্য হতে পারে। অসংখ্য কেন? রশ্মিগুলো এই দিক থেকে এসে পড়লে এখানে মিলিত হচ্ছে, যদি রশ্মিগুলো দেখা যেত এই দিক থেকে এসে পড়ছে তাহলে এটাই এই সাইডে এসে মিলিত হতো, বা প্রধান অক্ষ থেকে ডান দিক থেকে এসে পড়লে পরে বাঁ দিকে মিলিত হতো, বা বাঁ দিক থেকে আসলে ডান দিকে মিলিত হতো। এরকম অসংখ্য গৌণ ফোকাস বিন্দু আমরা পেতে পারবো। এই গৌণ ফোকাস বিন্দুগুলোকে নিয়ে যদি একটা তল আমরা কল্পনা করি এখানটায়, এই তলটাকে আমরা বলবো ফোকাস তল। এই তলটা হচ্ছে আমাদের ফোকাস তল। এই ফোকাস তল তাহলে কি? ফোকাস তল হচ্ছে গিয়ে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্ব একটা তল, যে তলের মধ্যে সমস্ত গৌণ ফোকাস বিন্দুগুলো অবস্থান করবে এবং মুখ্য ফোকাস বিন্দুও সেই তলে থাকবে। সেই তলটাকে আমরা বলবো ফোকাস তল। তাহলে আমরা মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, ফোকাস তল যেগুলো আমরা দেখলাম। আমাদের নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে উত্তল দর্পণের ক্ষেত্রে, সেটা উত্তল হোক বা অবতল, দু দর্পণের ক্ষেত্রে একই রকম ঘটনা, যে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। ফোকাস দূরত্বকে, এই ফোকাস দূরত্ব পি থেকে এফ, এই ফোকাস দূরত্বকে আমরা ছোট হাতের এফ চিহ্ন দিয়ে চিহ্নিত করে থাকি, আর বক্রতা ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর চিহ্ন দিয়ে চিহ্নিত করতে। বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই পি থেকে সি অবধি, এটা হচ্ছে কি ছোট হাতের আর, আর পি থেকে এফ অবধি এটা হচ্ছে ছোট হাতের এফ। এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে সম্পর্ক আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। সেটা আমরা কিভাবে দেখাবো? আমরা এখানটা একটা প্রমাণটা আমরা অবতল দর্পণের জন্যই করছি। তো আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? যে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। তা আমরা এখানে একটা অবতল দর্পণকে আমরা আঁকছি, আমরা প্রমাণটা অবতল দর্পণের জন্যই করে দেখাচ্ছি। একই রকম ভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও এই প্রমাণটা করা যাবে একইভাবে। আমরা যখনই কোনো দর্পণ আঁকবো প্রথমেই আমরা তার প্রধান অক্ষকে আঁকবো। এটা হচ্ছে আমাদের বক্রতা মেরু এবং এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে কি মেরু পি। আমরা একটি সমান্তরাল রশ্মিকে দর্পণের মধ্যে ফেললাম, ধরা যাক একটি সমান্তরাল রশ্মি এবং সেটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে পড়ছে। এই রশ্মিটি যখন যাবে, যেহেতু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে রশ্মিটি আসছে, এটা কোন বিন্দু দিয়ে অতিক্রম করবে? এটা ফোকাস বিন্দু দিয়ে এটা অতিক্রম করবে। ফোকাস বিন্দুকে এটা মুখ্য আমাদের প্রধান অক্ষকে ছেদ করবে, তাহলে আলোটা প্রতিফলিত হয়ে এদিকে চলে যাচ্ছে। এবারে তাহলে আলোটা এদিকে কেন গেল? কারণ এখান থেকে যদি আমরা লম্ব টানি, যেহেতু এটা বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র যেহেতু এটা আমরা জানি কেন্দ্রগামী পরিধির উপরে যে কোনো রেখায় একটা লম্ব হয়, তার মানে এই বিন্দুটা হচ্ছে এখানে অভিলম্ব, তার মানে এটা হচ্ছে আমাদের আপতন কোণ আর এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমরা যদি এখানে নাম দিয়ে থাকি, ধরে এটাকে আমরা নাম দিলাম ধরা যাক এ বললাম, এটাকে আমরা বললাম এম বললাম, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোণ এ এম সি ইজ ইকুয়াল টু কোণ এফ এম সি। এটা কেন? এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। ঠিক একইভাবে কোণ এ এম সি ইজ ইকুয়াল টু কোণ এটা এম সি এফ, এম সি এফ, এম সি এফ। এই কোণটা ভালো করে দেখো, এই কোণটা আর এই কোণটা সমান, কেন? একান্ত কোণ জন্য। তাহলে দুটোই দেখা যাচ্ছে, দুটো সমীকরণের মধ্যে বাঁ দিকে এএমসি রয়েছে, কোণ এএমসি, তাহলে আমরা ডান দিকটা সমান করে দিতে পারবো। দেয়ারফর কি বলতে পারবো? কোণ এফ
এমসি ইজ ইকুয়াল টু কোণ এমসিএফ। তার মানে কোনটা, এই কোণটা আর এই কোণটা সমান, আর তাদের মধ্যে এমসি হচ্ছে কি সাধারণ বাহু, এমসি সাধারণ বাহু। তাহলে এমসি যদি সাধারণ বাহু হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, বলতে পারবো যে এই যে ত্রিভুজটা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এম এফ ইজ ইকুয়াল টু এফসি, এই দুটো বাহু পরস্পর সমান। এবার আমরা কি করছি, এবার আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে দেখো যে আমরা পিসি, পিসি দূরত্বটা কত, পিসি দূরত্বটা কত, পিসি দূরত্ব হচ্ছে পিএফ প্লাস এফসি, পিসি দূরত্বটা কত পিএফ প্লাস এফসি। এবার আমরা করতে যাচ্ছি কি এখানটাতে আমরা যেটা করতে যাচ্ছি সেটা পিএফ করলাম, এফসি কত, এফসিটা হচ্ছে এমএফ এর সঙ্গে সমান, এফসিটাকে আমরা লিখলাম এমএফ, যেহেতু এফসি ইকুয়াল টু এমএফ এখানে দেখা যাচ্ছে, তাহলে আমরা এফসিটাকে আমরা এমএফ সরি এমসি নয় এমএফ আমরা এখানে লিখলাম এমএফ। তাহলে এখানে আমরা কি পেলাম পিএফ প্লাস এমএফ, পিএফ প্লাস এমএফ। আবার আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে দর্পণের উন্মেষ যদি খুব ছোট হয়, ক্ষুদ্র উন্মেষের দর্পণ, ক্ষুদ্র উন্মেষের দর্পণ মানে কি দর্পণের আকারটাই খুব ছোট, সেক্ষেত্রে এম বিন্দুটা কি পি বিন্দুর খুব কাছে অবস্থিত। এম বিন্দু যদি পি বিন্দুর খুব কাছে অবস্থিত হয় তাহলে যেটা এমএফ সেটা নিয়ারলি ইকুয়াল টু কত হবে পিএফ হবে। তাহলে এটা পিএফ, এটা হচ্ছে কি পিএফ। এটা কেন, যেহেতু আমরা এখানে লিখে দিচ্ছি যেহেতু ক্ষুদ্র উন্মেষের দর্পণের জন্য ক্ষুদ্র, এই জায়গাটা মনে হয় বোর্ডের বাইরে চলে যাচ্ছে, আমি এটাকে নিচে লিখছি, তো আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি যেহেতু এমএফ নিয়ারলি ইজ ইকুয়াল টু পিএফ, এমএফ নিয়ারলি ইকুয়াল টু পিএফ। তো তাহলে এখানে আমরা কি বলতে পারবো 2 পিএফ বলতে পারছি। তাহলে পিসি ইজ ইকুয়াল টু 2 পিএফ, পিসিটাকে আমরা কি বলছি বক্রপ্রস্থ আর, আর পিএফটা কি ফোকাস দূরত্ব এফ। তাহলে আর ইজ ইকুয়াল টু 2f বা এফ ইজ ইকুয়াল টু আর বাই 2। তাহলে আমরা একটা সম্পর্ক পেলাম কি ফোকাস দূরত্ব ইকুয়াল টু বক্রতার সাথে অর্থাৎ এফ ইকুয়াল টু আর বাই 2। এই প্রমাণটা আমরা অবতল দর্পণের জন্য করেছি, ঠিক একই রকম ভাবে প্রমাণ আমরা উত্তল দর্পণের জন্য করতে পারবো। ঠিক আছে, ওকে, এই অবধি থাকলো, আমরা নেক্সট ভিডিওতে আসছি আবার।